আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিস স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারে উদ্ভিদসারী তত্ত্ব শ্বসনের উপর। শ্বসনের উপর আমাদের আরও একটি ক্লাস হয়েছিল, সেই দিন হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে, এবং যেই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম শ্বসন নিয়ে, তো এই শ্বসন নিয়ে আসলে অনেক বেশি আলোচনা, যার কারণে স্টুডেন্টরাই হচ্ছে বলছিল, মানে আপনারাই বলছিলেন যে এটা বুঝতে অনেক অসুবিধা হচ্ছে বা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। তাই আমি যেটা করেছি, এই পুরো টপিকটাকে দুইটা ভাগে ভাগ করেছি যাতে করে বুঝতে সুবিধা হয় এবং লোডটা যেন একটু কম পড়ে। তো আমাদের আজকে আলোচনার বিষয় মূলত এই শ্বসন নিয়ে। তো শ্বসন হচ্ছে আমাদের এই উদ্ভিদসারী তত্ত্ব চ্যাপ্টারটার একদম লাস্ট টপিক। তো এই চ্যাপ্টারটার উপরে আমাদের এর আগেও আরও 4টা ক্লাস হয়েছে। 4টা ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারের 3টে টপিক ফুলফিল আলোচনা করেছি, এবং গত ক্লাসটিতে আমরা শ্বসন নিয়ে গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করেছি। তো আপনারা যারা আগে ক্লাসগুলো করেনি, অবশ্যই আমার একটা অনুরোধ রইল, এই অধ্যায়টি যদি ভালো করে বুঝতে হয় অবশ্যই আপনারা বাকি যে 4টা ক্লাস রয়েছে সেই 4টা ক্লাস করে আসবেন। আরেকটি বিষয় বলে রাখি, আমাদের যে লাইভ 1টা রয়েছে, এই লাইভ 1টা হয়তো বা আপনারা খুঁজে পাবেন না, হয়তো না, শিওরলি বলে রাখছি আপনারা খুঁজে পাবেন না। কজ হচ্ছে ওইটা হচ্ছে ডিলিট হয়ে গেছে, মানে একটা প্রবলেম ছিল, ডিলিট হয়ে গেছে অটোমেটিক। সো সমস্যা নেই ওটা নিয়ে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেটা নিয়ে আমি আলোচনা করেছি একদম সেমভাবে আমি একটা ভিডিও আকারে হচ্ছে 10 মিস স্কুল লাইভ গ্রুপে দিয়ে দিব। ওটা নিয়ে কোনো টেনশন নেই, আমি ওইটাও আমার লিঙ্কের মধ্যে অ্যাড করে দিব। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে দেখে নিই যে আমাদের সাথে কে কে ক্লাসটিতে জয়েন করেছে। আপনারা ক্লাসে কে কোথা থেকে জয়েন করেছেন, কে কোন জায়গা থেকে ক্লাসটি করছেন আমাকে জানিয়ে দিন, এবং বন্ধুদেরকে মেনশন করে দিন। খুব তাড়াতাড়ি ক্লাসটিকে শেয়ার করে দিন, তাড়াতাড়ি ক্লাসটিকে শেয়ার করে দিন, তাহলে কি হবে, সবাই একসাথে প্রথম থেকে ক্লাসটি করতে পারবে। আমি যদি দেখি যে সবাই যদি ক্লাসটিতে জয়েন করে ফেলে, তাহলে আমি আলোচনা শুরু করব। আমার সাথে অনেকেই জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মন্দিরা ব্যানার্জি রয়েছে, হাসিবুল হাসান ভাইয়া রয়েছে, জান্নাতুন নাইম রয়েছে, আমার সাথে রয়েছে তাসনিয়া তাহসিন। তো আপনারা যেটা করবেন, আপনারা কমেন্টে আমাকে জানান যে আপনারা ক্লাসটিকে শেয়ার করেছেন কিনা। শেয়ার করলে কমেন্টে লিখে জানান যে শেয়ার ডান, এবং আপনারা কে কোথা থেকে ক্লাসটি করছেন সেটাও আমাকে জানিয়ে দিন। আচ্ছা, আমাদেরকে তাসনিয়া তাসিন বলছে চট্টগ্রাম থেকে ক্লাসটি করছে, তারপর ফাহিমা খানম, তারপর সোয়াইব আক্তার কুমিল্লা থেকে ক্লাসটি করছে, নাফিসা মালিয়াত সালাম জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী থেকে রয়েছে নুরনাহার খাতুন রুনা, তারপর হচ্ছে জয়পুরহাট থেকে রয়েছে আজিজুল হাকিম ভাইয়া, আফফান আরাফ হাই বলছে, হ্যালো ভাইয়া। তারপর হচ্ছে আমার সাথে রয়েছে মোহাম্মদ হক খান জয়, সে হচ্ছে নেত্রকোনা থেকে ক্লাসটি করছে, মাহফুজ টিপু কুষ্টিয়া থেকে ক্লাসটি করছে, আনোয়ার হোসাইন ভোলা থেকে, ওরি স্পর্শিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে, জান্নাতুন নাইম চট্টগ্রাম থেকে, ইউসুফ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ ক্লাসটি শেয়ার করে দিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেয়ার করার জন্য। আমাদের সাথে রয়েছে মাসুদ আবদুল্লাহ ঢাকা থেকে ক্লাসটি করছে, নাফিসা মালিয়াত সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। নাফিসা মালিয়াত ঢাকা থেকে ক্লাসটি করছে। তারপর হচ্ছে জুবাইর আহমেদ রাব্বি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো যাই হোক, আপনারা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ক্লাসটি মানে শেয়ার করবেন তত তাড়াতাড়ি কিন্তু স্টুডেন্টরা আসবে। স্টুডেন্ট সবাই চলে আসলেই কিন্তু আমি ক্লাসটা শুরু করব, আপনারা তাই তাড়াতাড়ি ক্লাসটিকে শেয়ার করে দিন। আচ্ছা, আমার সাথে বগুড়া থেকে রয়েছে মইনুর হাসান ভাইয়া রয়েছে, আলী জুবাইদ রয়েছে গাইবান্ধা থেকে, জাহানারা আক্তার কিশোরগঞ্জ থেকে, সাফাত ফাহিম হৃদয় রয়েছে টাঙ্গাইল থেকে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসটিতে জয়েন করে ফেলেছে। আপনারা আরও তাড়াতাড়ি ক্লাসটিকে শেয়ার করে দিন, তাহলে আমি একদম মূল টপিকে যেতে পারবো। তো আমাদের মেইন আলোচনা ছিল হচ্ছে শ্বসন নিয়ে। তো শ্বসন নিয়ে আমরা মূলত আগের ক্লাসে শ্বসন সম্পর্কে জেনেছি। সেখানে আমরা জেনেছি যে জৈব যৌগ যেটা, সেটাকে কিভাবে প্রসেসিং করে আমরা একটা শক্তিতে পরিণত করছি। শক্তিটা ছিল কি, স্থিতিশক্তি হিসেবে কোষের মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করছিল, সেটা পরবর্তীতে দেখা গেছে গতিশক্তিতে, রাসায়নিক গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো কমেন্টে আমাকে অনেকে জানিয়েছে রাসায়নিক গতিশক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো রাসায়নিক গতিশক্তি বলতে আমরা যদি একটু চিন্তা করে দেখি, যে আমরা যে শ্বসনের মধ্যে যে বিক্রিয়াগুলো দেখি বা যে চক্রগুলো দেখি, যেমন গ্লাইকোলাইসিস আমরা দেখেছি, সেখানে কি উৎপন্ন হয়েছিল, সেখানে উৎপন্ন হয়েছিল পাইরুভিক অ্যাসিড। তা আমরা যখন আজকে ক্রেবস চক্রটা পড়বো, তখন আমরা দেখতে পাবো যে সেখান থেকে কয়েকটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে, বা কিছু উপাদান পাওয়া যাচ্ছে, বা কিছু রাসায়নিক অংশ পাওয়া যাচ্ছে, পদার্থ পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে কি উদ্ভিদের মধ্যে পরিবাহনের জন্য উদ্ভিদ নিজের শক্তিকে কাজে লাগিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করা এবং পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে চলা, সবটাই করে থাকে হচ্ছে এই শক্তিগুলো দিয়ে। তো এটা হচ্ছে মূলত শ্বসনের মেইন উদ্দেশ্য, মানে শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কি করে।
তো আমি আশা করছি রাসায়নিক গতিশক্তি বলতে কি বোঝায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে যেখানে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 নিয়ে, সেখানে একটু হচ্ছে আমি মনে হয় একটু ভুল লিখেছিলাম, তার জন্য দুঃখিত। আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ফটো সিস্টেম 1 এর মধ্যে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই আলো, সেটা হয় হচ্ছে 700 ন্যানোমিটার, এবং আমরা ফটো সিস্টেম 2 তে দেখি হচ্ছে 680 ন্যানোমিটার। এটা একটু কারেকশন করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 যেটা কিনা শালক সংশ্লেষণে, যারা ক্লাসটি করেছে তাদেরকে আমি বলছি, হয়তো বা এটা টপিকের বাইরে, তারপর আমি বলে নিচ্ছি যেহেতু আগের ক্লাসে এটা পড়ানো হয়েছিল। তো ওইখানে একজন কোয়েশ্চেন করেছিল যে ইলেকট্রনটা কোথা থেকে আসে, যে ইলেকট্রনটা পাস করে করে হচ্ছে সে শক্তি খরচ করে ইলেকট্রনটা পাস করতে থাকে, সেই ইলেকট্রন কোথা থেকে আসে। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে সেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছিল, জারিত হচ্ছিল, বারবার শক্তি উৎপন্ন হচ্ছিল এবং কোষের ভিতরে সেখানে জারণ ঘটছিল। তা আমরা জানি কি জারণ মানে হচ্ছে ছাড়ন, তো সেখানে আসলে কার ছাড়ন হচ্ছিল, ইলেকট্রনের ছাড়ন হচ্ছিল, তাই বারবার শক্তি উৎপন্ন হতে হতে ইলেকট্রন নির্গত হচ্ছিল বা ইলেকট্রন উৎপন্ন হচ্ছিল। তো যাই হোক, আজকে আমরা আলোচনা হচ্ছে সবাত শোষণের ক্রেবস চক্র নিয়ে। ক্রেবস চক্রের মধ্যে প্রথমে যে উপাদানটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা মূলত এখানে কয় অণু থাকে, এখানে এটা থাকে হচ্ছে 2 অণু। কয় অণু থাকে, এটা 2 অণু। ওকে, এখন এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে গ্লাইকোলাইসিস, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। গ্লাইকোলাইসিসে আমরা দেখেছিলাম গ্লুকোজ থেকে বিক্রিয়া হওয়ার মাধ্যমে, প্রসেসিং হওয়ার মাধ্যমে কি হয়েছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। সেই 2 অণু পাইরুভিক অ্যাসিডই এই ক্রেবস চক্রে আসে। তো এই ক্রেবস চক্রে ফার্স্টে আমরা কি জানি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে 4টা ধাপ সম্পূর্ণ হয়। সেই 4টা ধাপ কি কি, গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো এ এবং ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন। এই 4টা ধাপ আমি আবার বলছি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, আর কি বললাম, অ্যাসিটাইল কো এ, এবং 4 নম্বরে হয় হচ্ছে ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন। এই 4টা ধাপ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে সংঘটিত হবে। তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে এখনো আসেনি। তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে আসার আগে কোষের ভিতরে পাইরুভিক অ্যাসিড যখন গ্লাইকোলাইসিসের মাধ্যমে 2 অণু উৎপন্ন হলো, সেই পাইরুভিক অ্যাসিডের মধ্যে কি হবে, সেই পাইরুভিক অ্যাসিডে কো এ এই এনজাইমটা প্রবেশ করবে এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা মুক্ত হয়ে যাবে বা কার্বন ডাইঅক্সাইড এখান থেকে ছেড়ে দিবে। এবং এখানে আরো একটি ঘটনা ঘটে, এনএডি। এই এনএডিটা তখন কি হবে, এনএডিটা বিজারিত হবে। এটা বিজারিত হওয়ার মাধ্যমে উৎপন্ন হবে হচ্ছে NADH+, H+। এগুলোর পূর্ণরূপ আমরা একেবারে ক্লাসের শেষের দিকে দেখব। এখন এগুলো নিয়ে মাথায় না ঘামাই, আগে আমরা দেখি যে এখানে প্রসেসিংটা কি হয়। আমি পূর্ণরূপ সবগুলো লিখে দিব একসাথে। তো এনএডি থেকে এটা বিজারিত হওয়ার মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে, NADH+, H+ উৎপন্ন হচ্ছে। তাহলে বিজারিত হলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। চিন্তা করে দেখি, এই যে পাইরুভিক অ্যাসিডটা, এই পাইরুভিক অ্যাসিডটা আসলে কয় কার্বন বিশিষ্ট হয়? আমাদের কি মনে আছে, যারা আমরা আগে ক্লাসটা করেছিলাম, গ্লাইকোলাইসিসের মধ্যে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি কয় কার্বন বিশিষ্ট ছিল, 3 কার্বন বিশিষ্ট ছিল। এখন চিন্তা করি, যখন কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে গেল তখন কিন্তু 3 কার্বন আর 3 কার্বন থাকে না, তখন একটা কার্বন কমে যায়। তো যখন একটা কার্বন কমে গেল, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে যে অ্যাসিটাইল কো এটা তৈরি হবে, কো এ প্রবেশ করলো, কো এ এনজাইম প্রবেশ করার ফলে অ্যাসিটাইল কো এ উৎপন্ন হলো, যেটা কিনা 2 কার্বন বিশিষ্ট। কেন? কারণ এখানে 3 কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, যেখানে কার্বন একটা মানে কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে একটা কার্বনও নির্গত হয়ে যাচ্ছে, যার কারণে এখানে অবশিষ্ট থাকে শুধুমাত্র 2টি কার্বন। এবার লক্ষ্য করি, এই যে অ্যাসিটাইল কো এ 2 কার্বন বিশিষ্ট, আমি অবশ্যই এখানে লিখে রেখেছি, অ্যাসিটাইল কো এ 2 কার্বন বিশিষ্ট। এই অ্যাসিটাইল কো এর মধ্য থেকে কি হয়, আবার এইটা পরে ক্রেবস চক্রের ভিতর প্রবেশ করে। এখন ক্রেবস চক্রটা, এটা হচ্ছে কি, এখানে লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি এই লেখাটা এখানে লিখে দেই। এই লেখাটা হচ্ছে আমি একটু নিচে লিখে দিই, এখানে আমি আসলে কিছুই লিখিনি তেমন, আমি লিখেছি হচ্ছে সবাত শোষণ, আমি লিখেছি কি সবাত শোষণ লিখেছি, এবং এখানে লিখেছি আমি কি, তার নিচের অংশটুকুতে আমি লিখেছি হচ্ছে কি ক্রেবস চক্র।
এতটুকুই, এটা একদম প্রথমে হেডলাইনের মধ্যে আপনারা লিখে রাখেন। আপনারা লিখে রাখলে আপনাদের নোটটাও দেখতে অনেক সুন্দর দেখাবে। আচ্ছা, তো এখন দেখি অ্যাসিটাইল কো এ, এটা যখন উৎপন্ন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কো এ, এইটা তখন ক্রেবস চক্রের ভেতরে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করবে। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে হচ্ছে না, এটা মাইটোকন্ড্রিয়ার একদম সংস্পর্শে হচ্ছে অ্যাসিটাইল কো এটা উৎপন্ন হচ্ছে, তবে ধরা হয় যে এই সম্পূর্ণ প্রসেসটা কোথায় হয়, সম্পূর্ণ প্রসেসটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে হয়, এভাবে এটাকে কল্পনা করা হয়। তো এখন দেখি তার ভেতরে কি আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হয় হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হয় 4 কার্বন বিশিষ্ট। এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যখন অ্যাসিটাইল কো এ প্রবেশ করবে বা বিক্রিয়া করবে, বিক্রিয়া করার সময় এই কো এ এনজাইমটা এখান থেকে বের হয়ে যায়। প্রশ্ন হবে কো এ এনজাইম কি? এই প্রশ্নটা এখন না করে আমি একদম সবার শেষে বলে দিব, সো এই প্রশ্নটা করবেন না, আমি শেষে বলে দিব। সো এই কো এ এনজাইমটা এখান থেকে বের হয়ে যাবে আর এই অ্যাসিটাইলটা এর সাথে যুক্ত হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল যুক্ত হবে। তাহলে চিন্তা করে দেখি এর সাথে রয়েছে কয় কার্বন? 2 কার্বন। আর এই অ্যাসিটাইল কো এ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে কয় কার্বন রয়েছে? 4 কার্বন রয়েছে। তাহলে এই 2 কার্বন আর 4 কার্বন মিলে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করলো? এই অ্যাসিটাইল কো এ থেকে কো এটা এখান থেকে বের হয়ে যায় আর এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল অংশটুকু অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে 4 কার্বন আর 2 কার্বন মিলিত হয়ে উৎপন্ন করে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড। এবার লক্ষ্য করি এই যে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এটা তো এমনি উৎপন্ন হয়ে যাচ্ছে না, বিক্রিয়া করার সময় এখানে কিছু এনজাইম কাজ করে, যে এনজাইমগুলো আমাদের মনে রাখতে খুব কষ্ট হয়। তো আমরা কি করব, আমরা এই সাবস্ট্রেটের নামগুলোর সাথে এনজাইমগুলো মিলিয়ে পড়ার একটু চেষ্টা করব, তাহলে দেখব যে আমাদের সত্যি সত্যি মনে থাকবে। কিন্তু জাস্ট আমরা কি উৎপন্ন হচ্ছে এটা মনে রাখতে পারলেই আমাদের কি এনজাইম হবে, এনজাইমটার নাম কি হবে, আমরা নিজেরাই এটা বুঝতে পারবো। তাহলে লক্ষ্য করি কি উৎপন্ন হচ্ছে? সাইট্রিক অ্যাসিড। তো সাবস্ট্রেটের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সেখান থেকে এই সাইট্রিক থেকে নাম নেওয়া হয়েছে সাইট্রেট, সাইট্রিক থেকে নাম নেওয়া হয়েছে সাইট্রেট। আমরা এবার লক্ষ্য করি এখানে কি লেখা আছে? সিনথেস। আমি একটু দেখি যে আমার এই লেখাগুলো আসলে ক্লিয়ারলি দেখা যায় কিনা। লেখাগুলো কি ক্লিয়ারলি দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমি বলি এখানে এই সাইট্রিক অ্যাসিডটা এই সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নামে এসছে সাইট্রেট। আর সিনথেস কেন আসছে? সিনথেস আসছে কারণ এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা বিক্রিয়া করেছে অ্যাসিটাইল এর সাথে, অ্যাসিটাইলের সাথে যখন বিক্রিয়া করে তখন এখানে উৎপন্ন করে সিনথেস করে। সিনথেস মানে হচ্ছে তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া, সিনথেসিস হয় এখানে। এই জন্য এই নাম অনুসারে এখানে এনজাইমের নামের শেষে এসেছে সিনথেস। তাহলে কি বললাম? সাইট্রিক অ্যাসিড এই নাম অনুসারে এনজাইমের নামে প্রথমে আসে সাইট্রেট, আর যেহেতু এখানে সিনথেসিস হওয়ার মাধ্যমে একটা নতুন কিছু উৎপন্ন হলো, বা সিনথেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, সো এইটা অনুসারে এখানে নাম আসছে হচ্ছে সিনথেস। ওকে, এখন এই সাইট্রিক অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পর এখান থেকে উভমুখী বিক্রিয়া চিহ্ন দিয়েছি। কেন? কারণ এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়ে যাবে এনজাইমের সাহায্যে, যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়ে আবার সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যেতে পারে। এই জন্য এখানে এরকম উভমুখী চিহ্ন দিতে হবে, মাস্ট বি। এখন লক্ষ্য করি এই সাইট্রিক অ্যাসিডটা অ্যাকোনিটেজ নামক একটা এনজাইমের সাহায্যে আইসোসাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো। কি উৎপন্ন করলো? আইসোসাইট্রিক অ্যাসিড। এখন এই যে এখানে একটা এনজাইমের নাম লেখা আছে, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসে, এই বিক্রিয়াটা অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসে। এটার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। কি লেখা? অ্যাকোনিটেজ। আমি আরেকবার এখানে লিখে দিই, অ্যাকোনিটেজ। ওকে, এখন তাহলে এই অ্যাকোনিটেজ এনজাইমের সাহায্যে সাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড কিসে পরিণত হলো? আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হলো। এবার এই আইসোসাইট্রিক অ্যাসিডটা আবার এখানে কি হবে? NAD, এটা এখানে বিজারিত হবে। বিজারিত হওয়ার মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে? NADH+, H+ উৎপন্ন হবে। পাশাপাশি এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যায়।
কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যাবে এবং এখানে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটার সাথেও কিন্তু এই সাবস্ট্রেটের নামটা মিল রয়েছে। মিলিয়ে দেখি কি হয়, এখানে লেখা আছে আইসোসাইট্রিক, সেই অনুসারে এখানে এনজাইমটার নামে প্রথমে আসবে আইসোসাইট্রেট। কি বললাম? আইসোসাইট্রেট। এবার লক্ষ্য করি যেহেতু এখানে কি হচ্ছে, হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে NADH থেকে, জারিত হওয়ার মাধ্যমে হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে হাইড্রোজেন বের হওয়া যাওয়া মানে হচ্ছে, আমরা আগের 4টা ক্লাসে কিন্তু এই একই টপিক বারবার বলেছি, যখনই হাইড্রোজেন বের হয়ে যাবে তখন সেখানে কি হিসেবে, এনজাইম হিসেবে কি কাজ করবে, ডিহাইড্রোজিনেজ এনজাইম লিখতে হবে। এনজাইমের শেষে নাম হবে ডিহাইড্রোজিনেজ। তাহলে আর আমরা দেখেছি কি, যখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় বা প্রবেশ করে তখন, যখন বের হয়ে যাবে তখন ডিকার্বক্সিলেজ হয়, আর যখন প্রবেশ করে তখন কার্বক্সিলেজ হয়, রাইট? তো এখানে অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় এই হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার মাধ্যমে, এবং এখানে এই কারণে আমরা লিখছি ডিহাইড্রোজিনেজ। তাহলে পুরো এনজাইমটার নাম দাঁড়ায় হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। তাহলে কি হচ্ছে, এখানে আইসোসাইট্রিক অ্যাসিডটি আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমের সহায়তায় কিসে পরিণত হয়, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এবার এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা, তাহলে একবার লক্ষ্য করি, একবার কি হচ্ছে, এখানে প্রথমে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, এই জন্য আমি এখানে রোমান সংখ্যা 1 দিয়ে রেখেছি, মানে প্রথমে একটা কার্বন ডাইঅক্সাইড অণু বের হয়ে যাচ্ছে। আবার এখানেও কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড অণু বের হয়ে যাচ্ছে, তাই আমি এখানে রোমান সংখ্যা 2 দিয়ে রেখেছি। তার মানে 2বার অলরেডি কার্বন ডাইঅক্সাইড এখান থেকে উৎপন্ন হয়ে গেছে। এবার আবার এখানেও কিন্তু কি হচ্ছে, NADH+H+ উৎপন্ন হচ্ছে। আমরা সব শেষে যখন দেখব যে এখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে বা কয়টা ATP উৎপন্ন হচ্ছে সেটা আমরা কাউন্ট করব। এখন দেখি, তাহলে এখানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হলো। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পর এখানে আবার CoA প্রবেশ করবে। এখানে CoA নামক এনজাইমটি প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে NADটা আবার জারিত হয়ে NADH+H+ উৎপন্ন করবে। উৎপন্ন হওয়ার সময় এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা আবার নির্গত হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত কয়বার কার্বন ডাইঅক্সাইড নির্গত হলো? 3বার। এই জন্য এখানে আমরা রোমান সংখ্যা 3 দিয়ে রেখেছি। তাহলে এখানে CoA প্রবেশ করার পর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটি আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমের সহায়তায় কিসে পরিণত হয়, সাকসিনাইল CoA তে পরিণত হয়। এখন লক্ষ্য করি CoAটা কিভাবে আসলো, এই যে এখানে বললাম CoA প্রবেশ করে আর কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। CoA প্রবেশ করলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, আর এখানে কি হলো, ডিহাইড্রোজিনেজ হয়েছে। এই জন্য আমরা এখানে এনজাইমের নামে শেষে লিখেছি ডিহাইড্রোজিনেজ। আর সাবস্ট্রেটের নাম অনুসারে আমরা বলেছি এনজাইমের নাম হবে, তো সাবস্ট্রেটের নাম অনুসারে আমরা এনজাইমের শুরুতে লিখেছি আলফা কিটোগ্লুটারেট। তাহলে এনজাইমের নামটা কি দাঁড়ালো, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যতবারই যত বিক্রিয়া হচ্ছে সব ক্ষেত্রে সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নাম হয়। সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নাম হচ্ছে, এখানেও সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নাম হচ্ছে। তো শুধুমাত্র সাবস্ট্রেটের নামগুলো মনে রাখতে পারলেই এবং কি নিয়মে হচ্ছে, কেন হচ্ছে, এটা মনে রাখতে পারলে এনজাইমের নাম মনে রাখা যাবে। তারপর লক্ষ্য করি সাকসিনাইল CoA, এইটা আবার কিসে পরিণত হয়ে যাবে, এখানে আবার পানি প্রবেশ করবে। এখানে পানি প্রবেশ করবে, CoA এখান থেকে বের হয়ে যাবে। এখানে CoA প্রবেশ করেছিল ফার্স্টে, এই জন্য CoA যুক্ত হয়েছে, আবার এখান থেকে CoAটা বের হয়ে যায় আর হাইড্রোজেন পানিটা হচ্ছে প্রবেশ করে। এরপর নিচের অংশটুকু দেখা যায় কিনা, ওকে, দেখা যায়। সবাই কি বুঝতে পারছে কিনা? আচ্ছা, আনোয়ার হোসেন বলছে কিভাবে মনে রাখবেন। আমি বললাম না, আমরা জাস্ট বিক্রিয়ার মধ্যে যে সাবস্ট্রেটগুলো রয়েছে এই সাবস্ট্রেটগুলো কয়েকবার আমরা যে চিত্রটা আঁকলে দেখা যাবে সাবস্ট্রেটগুলো মনে রাখা যাচ্ছে, কিন্তু এনজাইমগুলো মনে রাখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে সাবস্ট্রেটগুলো বা যে উৎপাদটা উৎপন্ন হচ্ছে সেই উৎপাদের নামটা জাস্ট আমরা মনে রাখবো যে সাইট্রিক অ্যাসিড বলছি। সাইট্রিক অ্যাসিডের সাইট্রিক থেকে সাইট্রেট নেওয়া হয়, যেহেতু এখানে তৈরি হয় সেজন্য সিনথেস, এরকম করে আমরা মনে রাখবো। আমি শেষে আরো একবার বলে দিব, এটা সমস্যা নেই। তাহলে আমরা কোথায় ছিলাম, সাকসিনাইল CoA উৎপন্ন হচ্ছে কিভাবে, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মধ্যে CoA এনজাইমটি প্রবেশ করার মাধ্যমে এখানে যে উৎপাদটি আমরা পাই সেটা হচ্ছে সাকসিনাইল CoA।
তারপর এই সাকসিনাইল কো এর মধ্যে পানি প্রবেশ করে, কো এটা বের হয়ে যায়। বের হওয়ার পর এখানে কিছুটা শক্তি উৎপন্ন হবে, এখানে কিছুটা শক্তি উৎপন্ন হবে। আর আমরা জানি শক্তি উৎপন্ন হয় কিভাবে, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের মাধ্যমে। তো এখানে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের মাধ্যমে এটিপি অর্থাৎ শক্তি উৎপন্ন হবে এবং সেই শক্তিটা নির্গত হবে। তাহলে এখন এই এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট কোথা থেকে আসলো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে পানি প্রবেশ করে, তো পানি প্রবেশ করার সময় বাইরে থেকে এই এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটাও আসে এবং তারা বিক্রিয়া করে এখান থেকে শক্তি উৎপন্ন করে ফেলে এবং সেটা নির্গত করে দেয়। এবার লক্ষ্য করি এখানে আবার সাকসিনাইল কো এটা, এই সাকসিনাইল কো এ সিনথেটেজ নামক এনজাইমের সহায়তায় কিসে পরিণত হচ্ছে? সাকসিনিক অ্যাসিডে পরিণত হচ্ছে। কি বললাম? সাকসিনাইল কো এ সিনথেটেজ নামক এই এনজাইমের সহায়তায় সাকসিনাইল কো এটি সাকসিনিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে এই যে মানে এনজাইমটার নাম, এটা কিভাবে মনে রাখবো? লক্ষ্য করি এখানে সাবস্ট্রেটের নাম বা উৎপাদের নাম হচ্ছে সাকসিনাইল কো এ। তো সেই অনুসারে প্রথমে আমরা লিখেছি সাকসিনাইল কো এ। তো এর আগে আমরা বলেছি না যে সিনথেসিস হয় বলে বা তৈরি হয় বলে আমরা এখানে নামের শেষে কি লিখেছিলাম? সিনথেজ লিখেছিলাম। এইখানে আমরা নামের শেষে লিখেছিলাম সিনথেজ, এখানেও আমরা এই এনজাইমের নামের শেষে লিখব সিনথেটেজ, কারণ এখানেও সাকসিনাইল কো এ থেকে উৎপন্ন হচ্ছে সাকসিনিক অ্যাসিড। তাহলে এই সাকসিনিক অ্যাসিডটা এরপরে কিসে পরিণত হচ্ছে? ফিউমারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। কি বললাম? ফিউমারিক অ্যাসিড। তো এইখানেও আবার আমাদের একটা জিনিস লক্ষ্য করি যে এখান থেকে আমাদের কিন্তু উভমুখী বিক্রিয়া হয়, আবার এদিক থেকেও কিন্তু আমাদের উভমুখী বিক্রিয়াটা হচ্ছে। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে যেখানে হচ্ছে অ্যাকোনিটেজ এনজাইম ব্যবহৃত হচ্ছে ওই জায়গাটা আমাদের এই উভমুখী চিহ্ন দিতে হবে, মাস্ট বি। আবার এখানেও কারণ কি? কারণ হচ্ছে এরা যে কোনো সময় এই দুইটাই হচ্ছে কি অ্যাসিড না, দুইটাই হচ্ছে অ্যাসিড, যে কোনো সময় এই একটা অ্যাসিড আরেকটা অ্যাসিডকে প্রতিস্থাপন করে ফেলতে পারে, যে কোনো সময় এরা আবার বিক্রিয়া করে পরিবর্তিত হয়ে যেতে পারে। আবার এখানেও লক্ষ্য করি এটাও একটা অ্যাসিড, এটাও একটা অ্যাসিড, যে কোনো সময় এই দুটো অ্যাসিড চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই অনুসারে আমরা দেখি সাকসিনিক অ্যাসিডটি এইখানে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় কিসে পরিণত হয়ে যাচ্ছে? ফিউমারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তো এখানেও অ্যাকচুয়ালি কি হয়? ডিহাইড্রোজিনেজ হয়। এই প্রক্রিয়ার মতো NAD এটা জারিত হওয়ার মাধ্যমে NADH+H+, এইটা যখন এখান থেকে বের হয়ে যাবে তখন হাইড্রোজেনও বের হয়ে যায়। এই কারণে এখানে যে এনজাইমটার নাম লিখবো তার নাম হবে, নামের শেষে আমরা লিখবো যে ডিহাইড্রোজিনেজ। আর সাকসিনেট কেন লিখছি? কারণ এই সাবস্ট্রেটের নাম হচ্ছে সাকসিনিক। তো সাকসিনিক এই নাম অনুসারে এই এনজাইমের শুরুতে হবে সাকসিনেট, আর হাইড্রোজেন বের হয়ে যায় বলে এখানে আমরা লিখব ডিহাইড্রোজিনেজ। এবার লক্ষ্য করি যখন সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এবার এই ফিউমারিক অ্যাসিডের মধ্যে আবার কি প্রবেশ করবে? পানি প্রবেশ করবে। এখন লক্ষ্য করি প্রথমে কিন্তু এখানে পানি প্রবেশ করেছিল, কিন্তু আবার হাইড্রোজেনটা কিন্তু এখান থেকে বের হয়ে যায় ডিহাইড্রোজিনেজের মাধ্যমে। আবারও কি হবে? আবারও এখানে পানি প্রবেশ করবে, আবারও পানি প্রবেশ করবে এবং এখানে যে এনজাইমটি কাজ করবে ফিউমারিক অ্যাসিড এই নাম অনুসারে, এনজাইমের নাম হচ্ছে ফিউমারেজ। কি বললাম? ফিউমারিক অ্যাসিড এই নাম অনুসারে এনজাইমের নাম হচ্ছে ফিউমারেজ, আর এখানে পানি প্রবেশ করে। তাহলে এই ফিউমারেজ এনজাইমের সহায়তায় ফিউমারিক অ্যাসিডটা পরিণত হচ্ছে ম্যালিক অ্যাসিডে। কি বললাম? ফিউমারিক অ্যাসিড এটি ফিউমারেজ নামক এনজাইমের সহায়তায় ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। এবার লক্ষ্য করি এই ম্যালিক অ্যাসিডটা আবার কিসে পরিণত হবে? এই ম্যালিক অ্যাসিড থেকে আবার এই যে পানিটা প্রবেশ করেছিল এখান থেকে আবার জারিত হওয়ার মাধ্যমে পানিটা বের হয়ে যাবে, মানে হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে। এই যে NAD থেকে কি উৎপন্ন হয়? এখানে জারিত হওয়ার মাধ্যমে NADH+H+ উৎপন্ন হয়ে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? ম্যালিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে আবার সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা একেবারে প্রথমে দেখেছিলাম এই ক্রেবস চক্রের প্রথমে আমরা দেখেছিলাম মাইটোকন্ড্রিয়ার ভেতরে এটা অবস্থান করছে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি কি হয়? এই প্রসেসে চক্রটা ঘুরতে ঘুরতে আবার সেই একই জিনিস পরিণত করে ফেললো, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় এবং এখানে কি হচ্ছে? হাইড্রোজেনটা বের হয়ে যায়, তাই আমরা এখানে লিখি ডিহাইড্রোজিনেজ। এবং যেহেতু সাবস্ট্রেটের নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, তাই আমরা এখানে নামের প্রথমে লিখব ম্যালেট। এবার আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, বুঝতে সমস্যা হলে সেটাও বলবেন। আজান দিচ্ছি, আমরা একটু নীরবতা পালন করি।
আচ্ছা, আপনারা অনেকেই বলছেন হচ্ছে বুঝতে পেরেছেন, তবে আমাদের হচ্ছে মাহমুদুল হক খান জয় বলেছেন লাস্টেরটা আবার বোঝাতে। তো লাস্টে কি হয়েছে, অ্যাকচুয়ালি লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। আমি এখান থেকে বলি, লাস্টে যেহেতু বলেছে আমি একটু আগে থেকে আলোচনা করি। সাকসিনিক অ্যাসিড এটা একটা অ্যাসিড, তো এটা উৎপন্ন হবে হচ্ছে ফিউমারিক অ্যাসিডে। তো আমরা বলেছি যে যেটা উৎপাদ, সেই উৎপাদের নাম অনুসারে কি হবে, এনজাইমের নামটা হবে। তো উৎপাদের নাম অনুসারে এনজাইমের নামের প্রথমে অংশটুকু হবে উৎপাদের নাম অনুসারে, আর এই বিক্রিয়াটা হওয়ার সময় বিক্রিয়ার মধ্যে যদি কিছু হচ্ছে প্রবেশ করে বা কিছু হচ্ছে বের হয়ে যায় বিক্রিয়া করার মাধ্যমে, সেইটা আমরা লিখবো এনজাইমের নামের শেষে। তো এনজাইমের নামের শুরুতে আমরা দেখি সাকসিনিক অ্যাসিডের প্রথম অংশটুকু সাকসিনেট এসেছে, আর যেহেতু এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যায় তাই আমরা এখানে লিখে হচ্ছে ডিহাইড্রোজিনেস। তো এইভাবে হচ্ছে এনজাইমের নামটা আসলো। তো এবার দেখি তাহলে সাকসিনিক অ্যাসিডটা সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় কিসে পরিণত হলো, ফিউমারিক অ্যাসিডে। এবার এই ফিউমারিক অ্যাসিডের মধ্যে আবার কি হয়, এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে গেল, তখন আবার এখানে পানি প্রবেশ করবে, অর্থাৎ হাইড্রোজেন একটা কিন্তু প্রবেশ করলো। তাহলে এখন এখানে লক্ষ্য করি ফিউমারিক অ্যাসিড যেহেতু, সেই অনুসারে এই এনজাইমের নাম হবে ফিউমারেজ। তো তাহলে এখানে হাইড্রোজেনটা প্রবেশ করছে, হাইড্রোজেন প্রবেশ করার ফলে এখানে কি উৎপন্ন হচ্ছে, ফিউমারেজ এনজাইমের সহায়তায় ফিউমারিক অ্যাসিডটা পরিণত হয়ে গেল ম্যালিক অ্যাসিডে। লক্ষ্য করি যখনই আমরা এখানে অ্যাসিড দেখতে পাবো, সাইট্রিক অ্যাসিড আবার আইসোসাইট্রিক অ্যাসিড, এক্ষেত্রে যখন অ্যাসিড অ্যাসিড এরকম থাকছে তখন কিন্তু আমরা উভমুখী বিক্রিয়ার মধ্যে যে চিহ্নটা দিই সেটা আমরা ইউজ করছি। কারণ কি, অ্যাসিড যে কোনো মুহূর্তে কিন্তু আবার অ্যাসিডে মানে কনভার্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এখানে আমরা দেখি এটাও অ্যাসিড ছিল, এটাও অ্যাসিড, আবার এটা ফিউমারিক অ্যাসিড, এটাও ম্যালিক অ্যাসিড। এই যেখানে আমরা অ্যাসিড থেকে অ্যাসিড উৎপন্ন হতে দেখবো সেখানে আমরা কি চিহ্ন ইউজ করব, উভমুখী চিহ্ন ইউজ করব। এবার লক্ষ্য করি এখানে হচ্ছে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে ফিউমারেজের সাহায্যে ফিউমারিক অ্যাসিড থেকে। এবার এই ম্যালিক অ্যাসিডটা থেকে আবার যে পানিটা প্রবেশ করেছিল সেই হাইড্রোজেনটা জারিত হবে, জারিত হয়ে এখান থেকে বের হয়ে যাবে এনএডি থেকে। এনএডি থেকে জারিত হবে কিভাবে, জারিত হবে হচ্ছে NADH+ H+ উৎপন্ন করবে, এখান থেকে এটা উৎপন্ন করে বের করে দিলে কিন্তু হাইড্রোজেনটা বের হয়ে যায়। তো যেহেতু এখানে হাইড্রোজেন বের হয়ে যায় তাই আমরা এখানে লিখবো হচ্ছে ডিহাইড্রোজিনেস, আর সাবস্ট্রেটের নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, সেই অনুসারে আমরা এখানে এনজাইমের নামে শুরুতে লিখেছি ম্যালিক। তাহলে এখানে বিক্রিয়ার মাধ্যমে ম্যালিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়ে যাচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা কিনা 4 কার্বন বিশিষ্ট। এবার আমাকে একটু জানান যে আমাদের হচ্ছে মাহমুদুল হক খান জয় ভাইয়া বুঝতে পেরেছে কিনা। আচ্ছা, আমাকে একটু জানান এই পুরোটুকু বুঝতে পেরেছে কিনা। তারপরে আমরা যেটা আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা আলোচনা করব ইলেকট্রো চেইন ট্রান্সপোর্ট যে অংশটুকু রয়েছে সবাত শোষণের, ওইটা নিয়ে আলোচনা করব। আমাকে একটু জানান এতটুকু অংশ বুঝতে পেরেছেন কিনা, বুঝলে আমি তারপরে অংশটুকু যাব। আচ্ছা, হ্যাঁ অনেকে বলছে বুঝতে পেরেছে। আচ্ছা ওকে, তাহলে যেহেতু বুঝতে পেরেছে আমি পরে যাচ্ছি। আমি এই অংশটুকু মুছে ফেলি, এই অংশটুকু মুছে ফেলি আমি। এটার পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপে যেটাকে বলা হয় ইটিসি, যার ফুল ফর্ম হচ্ছে কি ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন। ওকে, ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন যেটা হয় এটা হয় অ্যাকচুয়ালি কোথায়, ওইটা হয় হচ্ছে ওইটাও অ্যাকচুয়ালি হয় হচ্ছে সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ার ভেতর সাইটোপ্লাজমে এটি ঘটবে। তাহলে এখন আমরা যে অংশটুকু দেখবো সেটা হচ্ছে ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন। তো এটা হচ্ছে আমাদের কি, এই অংশটুকু হচ্ছে আমাদের কি ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন। আমরা এটাকে সংক্ষিপ্ত রূপে কি লিখবো, লিখবো হচ্ছে ইটিসি। আচ্ছা, আমি একটু দেখি যে আমাদের বোর্ডের মধ্যে এই লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আপনারা আমাকে একটু কমেন্টে জানান যে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। লেখাগুলো কি ক্লিয়ারলি দেখা যায়? মনে হয় লাল লেখাগুলো দেখা যায় না, তাই না? এখানে যে লেখাগুলো এগুলো দেখা যায় না। আচ্ছা সমস্যা নেই, এগুলো আমি কালো কালি দিয়ে লিখে দিব। তবে বাকি সবকিছু ঠিক আছে কিনা এটা একটু জানান।
আচ্ছা, ইউসুফ বলছে ক্লিয়ার, আশিক ভাই বলছে ক্লিয়ার, জান্নাতুন নাইম বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে নিলয় গৌর বলছে বুঝতে পেরেছে, নাফিসা মালায়েত বলছে হ্যাঁ ঠিক আছে, তাসকিয়া তাসিন বলছে দেখা যায় না। আচ্ছা সবাই তো বলছে দেখা যায়, আমি বুঝতে পারছি কোনগুলো দেখা যাচ্ছে না। এই যে এই অংশটুকু, এই লাল অংশটুকু দেখা যাচ্ছে, মানে যে লাল লেখাগুলো ওগুলো দেখা যাচ্ছে না, ওগুলো সমস্যা নেই, আমি ওগুলো লিখে দিব। ওগুলো যদি না দেখা যায় আমি ওগুলো কালো কালি দিয়ে লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা জুম করলে ভালো হতো। আচ্ছা যেহেতু অনেকেই বলছে যে বোঝা যায়, আচ্ছা আবার মাহমুদুল হক জয় বলছে দেখা যাচ্ছে না, আবার অনেকে বলছে দেখা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছে। আমি তো এখান থেকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, জাস্ট লাল লেখাগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আলোচনা শুরু করি, আমার এখান থেকে আমি ক্লিয়ারই দেখতে পাচ্ছি। তো এখানে কি হয়, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা কি চেইন। তো এই চেইনের মধ্যে অ্যাকচুয়ালি কি হবে, আমরা যে দেখেছি, আমরা একটু আগে যে ক্রেস চক্র দেখলাম সেখান থেকে আমরা দেখেছি কি, আমরা সেখান থেকে যেটা উৎপন্ন হয়, আমি এটা মুছে ফেলেছি যদিও, এটা দেখাতে আমি ভুলে গেছি। ওইখানে অ্যাকচুয়ালি কি হয়, প্রথমে আমরা দেখেছি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, তো ওইখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওইখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো ওই অংশটুকু ছিল হচ্ছে কোথায়, ওই অংশটুকু ছিল অ্যাসিটাইল কো এ, অ্যাসিটাইল কো এ। তো এই অ্যাসিটাইল কো এর মধ্যে যেটা হবে, এখানে উৎপন্ন হচ্ছে ফার্স্টে কি কার্বন ডাইঅক্সাইড এখান থেকে নির্গত হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমরা জানি কি পাইরুভিক অ্যাসিড হচ্ছে 2 অণু, যেহেতু পাইরুভিক অ্যাসিড 2 অণু, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কয় অণু কার্বন ডাইঅক্সাইড বের হবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হবে। তো সেই অনুসারে অ্যাসিটাইল কো এর মধ্যে যেটা হবে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবং আমরা দেখেছি কি ওইখানে এনএডিটা জারিত হওয়ার মাধ্যমে এনএডি H+ উৎপন্ন করছে, তাহলে সেই অনুসারে আমরা বলতে পারি যে এখানে NADH+ উৎপন্ন হবে 2 অণু, NADH+ উৎপন্ন হবে 2 অণু। তো তাহলে কি হচ্ছে অ্যাসিটাইল কো এর মধ্যে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে 2 অণু NADH+H+ উৎপন্ন হয়। পাশের লেখাগুলো কি দেখা যায়? আচ্ছা ওকে, তাহলে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি NADH+H+ উৎপন্ন হচ্ছে, আবার আমরা দেখতে পাই হচ্ছে, আমরা দেখেছিলাম কি FADH2 উৎপন্ন হয় এখান থেকে। সো আমরা এভাবে এখান থেকে বলতে পারি যে অ্যাসিটাইল কো এর মধ্যে থেকে কি উৎপন্ন হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে 2 অণু NADH+H+। এখন লক্ষ্য করি এখানে যে অংশগুলো উৎপন্ন হচ্ছে, আবার উৎপন্ন হয়েছিল কি, আবার উৎপন্ন হয়েছিল 2 অণু ATP উৎপন্ন হয়েছিল, 2 অণু ATP উৎপন্ন হয়েছিল। এই যে উৎপন্ন অংশগুলো, এই অংশগুলো মূলত ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইনের মধ্যে আসে। ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আসার পর এখানে মূলত কি হবে, ফার্স্টে আমরা লক্ষ্য করি যে অংশটুকু জারিত হয়েছিল ওই বিক্রিয়ায়, সেখান থেকে কি উৎপন্ন হয়েছিল NADH+H+, সেইটা আবার এখানে উৎপন্ন করে ফেলবে NAD। কি উৎপন্ন করবে, NAD উৎপন্ন করবে, আর এখান থেকে হাইড্রোজেনটা হচ্ছে পরবর্তী চেইনে অংশগ্রহণ করবে, হাইড্রোজেনটা এখানে প্রবেশ করে যাবে। হাইড্রোজেন এখান থেকে পাস হতে থাকবে, আর NADH থেকে হাইড্রোজেনটা এদিকে চলে গেল আর উৎপন্ন করলো NAD। এবার লক্ষ্য করি এখানে যখন এর জারিত হবে তখন কি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে। তো সেই শক্তিটা হচ্ছে কি ADP, সেই শক্তিটা হচ্ছে ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট। সেই শক্তিটা হচ্ছে কি ADP, মানে সেই শক্তিটা উৎপন্ন করবে কি ADP এবং ইনঅর্গানিক ফসফেট মিলে। তো লক্ষ্য করি ADP আর ইনঅর্গানিক ফসফেট বিক্রিয়া করার মাধ্যমে এখানে উৎপন্ন করে হচ্ছে ATP, এখানে উৎপন্ন করে কি ATP উৎপন্ন করে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে হাইড্রোজেনটা এখান থেকে এই চেইনে প্রবেশ করলো, প্রবেশ করার পর এখান থেকে উৎপন্ন করলো NAD, আর যে জারিত হওয়ার সময় শক্তি উৎপন্ন হবে সেই শক্তিটা উৎপন্ন করে হচ্ছে ADP আর ইনঅর্গানিক ফসফেট মিলে। তো তারপরে চেইনে দেখি কি হচ্ছে, তারপরে চেইনে এখানে FAD এর সাথে যে হাইড্রোজেনটা, এখানে FAD এর সাথে হাইড্রোজেন প্রবেশ করলো, প্রবেশ করার পর এটা আবার এখানে কি হবে, এটা আবার এখানে বিজারিত হবে, বিজারিত হওয়ার পর উৎপন্ন করবে FAD। এবার লক্ষ্য করি এখানে আবার কোএনজাইম কিউ, কোএনজাইম কিউটা এখানে হাইড্রোজেনটা যখন, এটা যখন FADH2, এটা আবার এখানে কি হবে, বিজারিত হওয়ার মাধ্যমে FAD উৎপন্ন করবে। এবার এই হাইড্রোজেন 2টা কোথায় চলে যাবে, এই কোএনজাইমের কাছে চলে যাবে, কোএনজাইম কিউ। আমরা দেখেছি কি কোএনজাইম A, তো এরকম কোএনজাইম কিউ একটা এনজাইমের নাম যার নাম হচ্ছে কি কোএনজাইম কিউ। তো এই কোএনজাইম কিউ আবার এই হাইড্রোজেনটা নিয়ে এখান থেকে যে জারিত হওয়ার মাধ্যমে FAD উৎপন্ন হলো, আরও 2টা হাইড্রোজেন রয়ে গেছে, ওই হাইড্রোজেন 2টা নিয়ে কি উৎপন্ন করবে, কোএনজাইম QH2। এইটা আবার এখানে বিজারিত হবে,
বিজারিত হওয়ার মাধ্যমে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে হচ্ছে এখান থেকে, বিজারিত হওয়ার মাধ্যমে এখান থেকে দুইটা ইলেকট্রন উৎপন্ন হবে। আবার কি হবে, আমরা তখন দেখছিলাম হাইড্রোজেনটা চেইনের মধ্যে প্রবেশ করছে, আবার এখান থেকে বিজারিত হয়ে হাইড্রোজেনটা এই চেইনে প্রবেশ করলো। এবার যে হাইড্রোজেন দুইটা করে প্রবেশ করছে সেটা এখান থেকে বের হয়ে যাবে, এটা এখান থেকে বের হয়ে যাবে, বিজারিত হওয়ার মাধ্যমে বের হয়ে যাবে। বের হয়ে গেলে এখান থেকে হাইড্রোজেন, 2 অণু হাইড্রোজেন প্লাস বা 2 অণু প্রোটন এখান থেকে বের হয়ে যাবে এই চেইন থেকে, এই চেইন থেকে 2 অণু হাইড্রোজেন প্লাস বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে গেল। তো বের হয়ে এটা এদিকে চলে যায়, সেটা কোথায় যায় একটু পরে আমরা দেখবো ওইটা। তো এখান থেকে তো হাইড্রোজেন বের হয়ে গেল, এটা বিজারিত হলো। সো এখানে লেখা হচ্ছে মূলত বিজারিত, কি লেখা এখানে? বিজারিত লেখা, মানে এটা কি হচ্ছে? বিজারিত হচ্ছে। সো এটা বিজারিত হওয়ার পর এখান থেকে দুইটা ইলেকট্রন নির্গত হবে। তো এতক্ষণ ধরে কি হচ্ছিল? হাইড্রোজেন পাস হচ্ছিল, এখন নির্গত হবে হচ্ছে ইলেকট্রন, এখন দুইটা করে ইলেকট্রন নির্গত হবে। এখন লক্ষ্য করি এখানে যখন এইটা বিজারিত হয়ে প্রবেশ করলো, এই হাইড্রোজেনটা যখন এখান থেকে বের হয়ে গেল, দুইটা ইলেকট্রন উৎপন্ন হলো, দুইটা ইলেকট্রন এখান থেকে উৎপন্ন হলো, তখন এই চেইনটার নাম হচ্ছে সাইটোক্রোম বি। এই সাইটোক্রোম বিটা কি হবে? সাইটোক্রোম বিটা সে আবার জারিত হবে, জারিত হয়ে সে উৎপন্ন করবে কি? জারিত হয়ে সে এই চেইনে দুইটা ইলেকট্রনকে ট্রান্সফার করে দিবে, যে দুটো ইলেকট্রন এখানে উৎপন্ন হয়েছিল সেই দুটো ইলেকট্রন সে এখানে ট্রান্সফার করে দিবে। এবার সে কোথায় প্রবেশ করেছে? সাইটোক্রোম বি থেকে, সাইটোক্রোম বি থেকে কোথায় প্রবেশ করেছে? সাইটোক্রোম বি থেকে প্রবেশ করেছে সাইটোক্রোম সিতে। কোথায় প্রবেশ করলো? সাইটোক্রোম সিতে প্রবেশ করলো। এবার এই সাইটোক্রোম সি এর মধ্যে আবার এই সাইটোক্রোম সি নিজে জারিত হবে, নিজে জারিত হয়ে কোথায় প্রবেশ করবে? জারিত হওয়ার মাধ্যমে সে এই দুইটা ইলেকট্রনকে এখানে পাস করে দিবে। পাস করার পর এখানে আবার কি হবে? দুইটা ইলেকট্রন গেল, এখানে আবার কি হবে? বিজারিত হবে। এখানে বিজারিত হওয়ার পর সে উৎপন্ন করছে কি? সাইটোক্রোম এ। এই সাইটোক্রোম এটা আবার নিজে জারিত হবে, জারিত হওয়ার পর সে এই দুটো ইলেকট্রন কাকে দিয়ে দিবে? এই চেইনে প্রবেশ করাবে। তাহলে লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের কি? সাইটোক্রোম এ, এটা হচ্ছে সাইটোক্রোম এ। তাহলে এখানে এই সাইটোক্রোম এটা আবার নিজে জারিত হবে, জারিত হয়ে উৎপন্ন করবে হচ্ছে কি? এই সাইটোক্রোম এ থ্রিতে প্রবেশ করবে এবং সে এই দুটো ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিবে, অর্থাৎ ইলেকট্রনটা এখানে এসে উৎপন্ন হচ্ছে। তাহলে সাইটোক্রোম এ থ্রিতে কি হচ্ছে? এই সাইটোক্রোম এটা জারিত হয়ে সাইটোক্রোম এ থ্রিতে দুটা ইলেকট্রন পাস করে দেয়। সে জারিত হওয়ার পর এখানে দুটো ইলেকট্রন পাস করে দেওয়ার পর এই সাইটোক্রোম এ থ্রিটা আবার বিজারিত হবে, এই সাইটোক্রোম এ থ্রিটা আবার নিজে বিজারিত হবে, এটা আবার নিজে বিজারিত হবে। নিজে বিজারিত হয়ে এখান থেকে যে দুটা ইলেকট্রন পায় সেই দুটা ইলেকট্রন কোথায় পাঠিয়ে দেয়? সেই দুটা ইলেকট্রনকে সে এখানে পাঠিয়ে দিবে। তাহলে লক্ষ্য করি সে এখান থেকে দুটা হাইড্রোজেন পাচ্ছে, এখান থেকে দুটা ইলেকট্রন পাচ্ছে, আর বাইরে থেকে হাফ অণু পানি গ্রহণ করবে। তাহলে সে কি উৎপন্ন করবে? হাফ অণু অক্সিজেন গ্রহণ করবে, তাহলে সে উৎপন্ন করবে হচ্ছে কি? পানি। তো আমরা জানি পানি কিভাবে উৎপন্ন হয়। পানিকে ভাঙলে আমরা কি পাই? পানিকে ভাঙলে আমরা পাই হচ্ছে কি? পানিকে ভাঙলে আমরা পাই হচ্ছে 2 অণু প্রোটন বা 2 অণু হাইড্রোজেন প্লাস পাই, তারপর হচ্ছে দুটা ইলেকট্রন পাই এবং হাফ অণু অক্সিজেন পাই, রাইট? তো সেই অনুসারে এই হাইড্রোজেনটা উৎপন্ন হওয়ার জন্য আমরা যদি উল্টা দিকে দেখি, মানে উল্টা দিকে যদি আমরা লক্ষ্য করি, এইগুলো কিন্তু বিক্রিয়া করে আবার হাইড্রোজেন মানে পানি উৎপন্ন করবে, H2O উৎপন্ন করবে। তো লক্ষ্য করি এখানে কি হচ্ছে? এখান থেকে যখন এটা যখন এখান থেকে বিজারিত হবে, বিজারিত হওয়ার পর দুটো ইলেকট্রন এখানে পাস করে এবং এখান থেকে কি হয়? দুইটা হাইড্রোজেন উৎপন্ন হবে, যেটা কিনা সে এদিকে পাঠিয়ে দিবে, এই বরাবর অংশে সেটাকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর কি হয়? এই যে ইলেকট্রনগুলো পাস করতে করতে এই চেইনের বাইরে চলে যায়, তখন এই দুটো ইলেকট্রন কি হয়? এই দুটো হাইড্রোজেন পাসের সাথে বিক্রিয়া করবে, বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করবে, তাহলে উৎপন্ন করে ফেলছে কি? পানি উৎপন্ন করে ফেলছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই চেইনের মাধ্যমে উদ্ভিদ কি করলো? তার যে পানি দরকার সেই পানিটা সে এখান থেকে উৎপন্ন করে ফেললো। এবার আমি একটু দেখি যে আমি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করছিলাম সেগুলো সবাই বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, তাসনিয়া তাহসিন বলছে দেখতে পাচ্ছে না। আমি যেটুক বুঝিয়েছি অতটুকু আপনি দেখতে পেয়েছেন কিনা সেটা বলেন।
আমি যতটুকু বুঝালাম অতটুকু বুঝতে পেরেছি কিনা, নিচের অংশগুলো না দেখি, এখন উপরের অংশটা যতটুকু বুঝালাম ততটুকু বুঝতে পেরেছি কিনা সেটা বলেন, বুঝা যায় কিনা লেখা। এখন ঠিক আছে, মানে এখন কি দেখা যায়? আচ্ছা, হাসিবুল হাসান বলছে এখন একদম ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আশিক বলছে বুঝেনি। কোন অংশটুকু বুঝেননি ভাইয়া? কোন অংশটুকু বুঝেনি সেটা আমাকে বলেন, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। জান্নাতুন নাইম বলছে বুঝতে পেরেছে। নাফিসা মালিয়াত, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনারা বলেন যে এতটুকু অংশ তো বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, ইউসুফ বলছে নেট প্রবলেমের কারণে বুঝতে পারিনি। তো যেহেতু হচ্ছে বুঝতে পারিনি, আমি আবার এটা একটু ব্যাখ্যা করি, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ক্লাসের শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন, যেহেতু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, যাতে করে এই অংশটুকু নিয়ে কোনো কনফিউশন থাকে না। আমি 100% শিওর বলে দিতে পারবো, যারা এই অধ্যায়টা পড়েছেন বা পড়েননি তাদের কাছে অবশ্যই এগুলো কঠিন মনে হবে। তাই আমি বলবো যে অধৈর্য হয়ে বা অমনোযোগী হয়ে এখান থেকে চলে যাবেন না, বা উল্টাপাল্টা কোনো কমেন্ট করে হচ্ছে পড়া থেকে বিচলিত হবেন না। তো আমি বলবো মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত করেন। তো আমি একটু বলি যেখানে কি হয়। তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইনে কি হয়, ইলেকট্রনটা ট্রান্সফার হতে থাকে। প্রথম দুইটা চেইনে হাইড্রোজেন ট্রান্সফার হয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারা একটা কাজ করেন, ফোনটাকে রোটেট করে ফেলেন। রোটেট করলে মানে কমেন্টে না গিয়ে কমেন্টটাকে সরিয়ে দিয়ে, কমেন্টটা যদি আপনারা কমেন্ট না দেখে আপনারা হচ্ছে রোটেট করে দেখেন, এটাকে রিঅ্যাকশনগুলো হিডেন করে তারপরে হচ্ছে আপনারা দেখেন, তাহলে হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাবেন রোটেট করে। আমি একটু দেখাই যে কীভাবে রোটেট করবেন। এই যে এরকমভাবে রোটেট করেন আর কমেন্টগুলোকে এইদিকে সরাই দেন। কমেন্টগুলো সরিয়ে দিলে কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। সো যারা দেখতে পাচ্ছেন না এইভাবে করে তারপর দেখেন। আচ্ছা, এবার আমি বলি যে এখানে কি হয়, ইলেকট্রনগুলো ট্রান্সফার হতে থাকে। তো ফার্স্ট দুটো স্টেপে কি হয়, হাইড্রোজেনগুলো ট্রান্সফার হবে প্রথম দুটো স্টেপে। তো কীভাবে হয়, এটা প্রথমে এখানে বিজারিত হবে। আমরা দেখেছিলাম কি NAD-টা জারিত হয়ে NDH+H+ উৎপন্ন করে। তো এখানে অ্যাকচুয়ালি কী হবে, NDH+H+টা বিজারিত হয়ে এখানে উৎপন্ন করবে NAD। তো এখানে দুটো হাইড্রোজেন থাকে, এই দুটো হাইড্রোজেন কোথায় যাবে? NAD তো এখানে গেল বুঝলাম, কিন্তু দুইটা হাইড্রোজেন যে ছিল NADH+ আবার H+, দুইটা হাইড্রোজেন এখানে ছিল, ওই দুটা হাইড্রোজেন এই চেনে প্রবেশ করার পর FADH2 উৎপন্ন করলো। এই FADH2 এইটা আবার কি হবে, জারিত হবে। কারণ আমরা জানি যখন FADH2 এরকম থাকবে সেখান থেকে সে উৎপন্ন করবে কি FAD, কারণ এখান থেকে হাইড্রোজেনটা তখন বের হয়ে যাবে। এবার লক্ষ্য করি FAD উৎপন্ন করলো না, এবার এখান থেকে হাইড্রোজেন এতক্ষণ ধরে পাস হচ্ছিল, এবার কি হবে, এই হাইড্রোজেনটা এই চেনে প্রবেশ করবে। FAD উৎপন্ন করলো, সেখান থেকে দুইটা হাইড্রোজেন রয়ে গেল। এবার এই দুইটা হাইড্রোজেন এই চেনে প্রবেশ করবে। কোএনজাইম কিউ, এটার নাম হচ্ছে কোএনজাইম কিউ। এই কোএনজাইম কিউটা দুইটা হাইড্রোজেন নিয়ে কোথায় যাবে, কোএনজাইম কিউ H2 উৎপন্ন করবে। এবার লক্ষ্য করি এতক্ষণ ধরে হাইড্রোজেনগুলো পাস হতে এই চেন পর্যন্ত আসলো। এবার এই দুইটা হাইড্রোজেন সে এই চেইন থেকে বের করে দেবে, বের করে এটা এখানে চলে আসবে। আমরা সব শেষে এটা দেখলাম যে এখানে কি হয়, আবার বলবো সমস্যা নেই। তাহলে দুইটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে এদিকে চলে যায়। এবার লক্ষ্য করি এখানে হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার পর এখান থেকে এটা কি হবে, এখান থেকে এটা বিজারিত হবে। বিজারিত হয় বলে আমরা এখানে কি লিখলাম, বিজারিত হয়ে এখান থেকে দুইটা ইলেকট্রন উৎপন্ন করে। এরপর এই সাইটোক্রোম বিটা নিজে জারিত হবে। সাইটোক্রোম বিটা কি হবে, নিজে জারিত হবে। সাইটোক্রোম বি হবে কি, নিজে জারিত হয়ে সে আরো দুইটা ইলেকট্রন যে নিয়েছিল সেই দুটো ইলেকট্রন এই চেনে পাস করে দিবে, সেটা হচ্ছে সাইটোক্রোম সি। তো সে নিজে জারিত হলো, জারিত হওয়ার পর সাইটোক্রোম সি নিজে আবার বিজারিত হবে। বিজারিত হওয়ার পর এই দুটো ইলেকট্রন সে এই চেনে পাঠিয়ে দিবে, জানা হচ্ছে সাইটোক্রোম এ। সাইটোক্রোম এতে দুটো ইলেকট্রন পাঠানোর পর এইটা আবার এখানে জারিত হলো। জারিত হওয়ার পর এই দুটো ইলেকট্রন সে আবার সাইটোক্রোম A3 কে দিয়ে দিল। এইটা আবার বিজারিত হবে, বিজারিত হয়ে দুটো ইলেকট্রন এখানে পাস করে দিবে। তাহলে এখান থেকে আসা দুইটা হাইড্রোজেন প্লাস
আর এখান থেকে চেইনের মাধ্যমে দুইটা ইলেকট্রন যে এই পর্যন্ত আসলো তারা বিক্রিয়া করবে, বাইরে থেকে হাফ অণু অক্সিজেন গ্রহণ করবে, উৎপন্ন করবে কি পানি। এই যে দুই অণু হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন হাফ অণু অক্সিজেন মিলে উৎপন্ন করে হচ্ছে পানি, সেটা এখানে উৎপন্ন হবে, যেটা তার কি শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করতে সহায়তা করবে। তো পানি তো অবশ্যই উদ্ভিদের প্রয়োজন, সেই পানিটা এখান থেকে উৎপন্ন করলো। আর যেহেতু এটার নাম আমরা কি দেখতে পাচ্ছি ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন, এখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রনটাই ট্রান্সফার হচ্ছে, রাইট। তো ফার্স্ট দুটো স্টেপে হাইড্রোজেনটা পাস হতে থাকে, তারপর এটা বের হয়ে যায় পানি উৎপন্ন করার জন্য, আর ইলেকট্রনটা এই চেইনের মাধ্যমে যেতে থাকে। এবার আমরা একটু দেখি, এবার আপনারা বুঝতে পেরেছেন কিনা, এবার একটু দেখি সবাই বুঝতে পেরেছে কিনা। এতটুকু অংশ যদি আপনারা বুঝেন তাহলে আমাকে কমেন্টে জানান, তারপরে আমরা আলোচনা করব। আমাদের কিন্তু এখানে কি হচ্ছে, সবাত শোষণ অংশটুকু এখান থেকে শেষ হয়ে যায়, ঠিক আছে। সবাত শোষণ অংশ কিন্তু এখানেই শেষ। এখানে কি হলো আমরা দেখতে পেলাম যে সবাত শোষণের মধ্যে কি কি আছে। গ্লাইকোলাইসিস আমরা আগের ক্লাসে শিখেছি, ক্রেবস চক্র দেখলাম, এখন হচ্ছে আমরা কি দেখলাম ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন দেখলাম। ওকে, আমরা সবাত শোষণের মধ্যে গ্লাইকোলাইসিস দেখলাম গত ক্লাসে, আজকে দেখলাম ক্রেবস চক্র, তারপর দেখলাম ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন। এরপরে আমাদের হচ্ছে এখানে অ্যাসিটাইল কোয়েটাও কিন্তু এখানে হয়ে যায়। তাহলে আমরা 4টা স্টেপ দেখে ফেললাম। এবার আমরা দেখবো হচ্ছে অবাধ শোষণ। এটা যদি ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি সমস্যা নেই, আমি এটা লিখে দিব, কোনো প্রবলেম নেই, আমি এখানে সাইডে লিখে দিব এখানে কি বিক্রিয়া আছে, খুব ছোট্ট একটা অংশ। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে সবাই বলতেছে হ্যাঁ বুঝতে পেরেছে। এমডি আব্দুল নাইম বলছে বুঝতে পেরেছে, তারপর হচ্ছে আশিক ভাই বলছে বুঝতে পেরেছে, মন্দিরা ব্যানার্জি হ্যাঁ বুঝতে পেরেছে বলছে, তারপর হচ্ছে মাহমুদুল হক খান জয় বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, আনিক কুমার দাস বলছে ক্লিয়ার। তো আমাদের আজকের ক্লাসটা কিন্তু এটা কিন্তু শেষ ক্লাস। সো এই চ্যাপ্টারে যত প্রবলেম আছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইভে হয়তো আমি কমেন্ট যদি স্কিপ হয়ে যায় সমস্যা নেই, আমি কমেন্টে পরে এটা অ্যান্সার দিয়ে দিব। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের অবাধ শোষণ। তো আপনারা এখান থেকে এতটুকু অংশ এখন আমরা দেখবো না, মনে করবো এটা হচ্ছে নাই এখানে, এটা কল্পনা করে এটা নাই এখানে, আমরা আলোচনা করবো হচ্ছে এখন অবাধ শোষণ নিয়ে। তো এতটুকু অংশ আমরা এখানে মুছে ফেলি, আমরা হেডলাইন দিয়ে হচ্ছে এখন কি অবাধ শোষণ। আমি জানি লেখাগুলো দেখা যাবে না, কোনো সমস্যা নেই, আমি এখানে লিখে দিব। তাহলে এখন কি হচ্ছে অবাধ শোষণ। অবাধ শোষণে কি হয়, অবাধ শোষণের মধ্যে দুইটা ধাপ আছে। দুইটা ধাপ কি কি, ওই যে আমরা পড়লাম, আমরা যে একটু আগে যখন আমরা দেখেছি গ্লাইকোলাইসিস অবাধ শোষণে হয়, ঠিক তেমনই অবাধ শোষণের প্রথম স্টেপটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিডটা এখানে জারণ ঘটবে, পাইরুভিক অ্যাসিড জারণ ঘটবে, জারণ হওয়ার মাধ্যমে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আর মানুষের ক্ষেত্রে আমরা দেখি কি উৎপন্ন হয়, সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। পরিপাকের সময় কি হয়, মানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। তো এখানে কি হয়, অবাধ শোষণের ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। সেটা কি গ্লাইকোলাইসিস। তো আমরা জানি কি গ্লাইকোলাইসিস অবাধ শোষণের মধ্যে কিভাবে হয়েছিল, সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে গিয়েছিল। কি হয়েছিল, সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে বিজারিত হয়ে গিয়েছিল। তো এখানে কি হবে, আংশিক রূপে বিজারিত হবে, আংশিক রূপে। তো এটা হচ্ছে অবাধ শোষণ আর সবাধ শোষণের মধ্যে পার্থক্য। আরেকটা বড় পার্থক্য হচ্ছে অবাধ শোষণে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শোষণ সম্পন্ন হয়। আর সবাধ শোষণে অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে কি জানলাম, সবাধ শোষণ কাকে বলে? সবাধ শোষণ বলে হচ্ছে যে যেখানে যেই শ্বসন প্রক্রিয়ায়, যে শ্বসন প্রক্রিয়া কি হবে, অক্সিজেনের উপস্থিতি থাকবে বা বায়ুমণ্ডলের উপস্থিতি থাকবে, এবং যেই শ্বসনের মধ্যে কি হবে, কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণরূপে কি হবে, সম্পূর্ণরূপে বিজারিত হবে। আর অবাধ শোষণটা হচ্ছে তার উল্টাটা, এখানে আংশিক রূপে হবে। তো আমরা এবার দেখি যে অবাধ শোষণে কি হয়। অবাধ শোষণের ফার্স্ট যে স্টেপটা সেটার নাম হচ্ছে কি ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি। এটা কি দেখা যায়, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি অবাধ শোষণ। তো অবাধ শোষণ তো আমি এখানে লিখলামই। তো এতটুকু অংশ দেখা যায় কিনা, ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড যে সৃষ্টি, এই অংশটুকু দেখা যায় কিনা, এটা কি দেখা যায়? হ্যাঁ, আপনারা রোটেট করে দেখলে কিন্তু এটা দেখা যাবে, এটা দেখা যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি, এই যে অংশটুকু দেখা যায় কিন্তু। সো আপনারা এভাবে রোটেট করে দেখলে ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড এটা দেখতে পাবেন। আচ্ছা,
তাহলে কি হয়, ফার্স্টে আমরা বললাম কি অবাধ শোষণের মধ্যে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এবং যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তাই এই স্টেপটার নাম হচ্ছে কার্বক্সিলেজ। কি বললাম, আমরা একটু আগে দেখেছি যখন কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে নির্গত হয়ে যাবে সেটার নাম হবে হচ্ছে ডিকার্বক্সিলেজ, আর যখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে বা উৎপন্ন হবে তখন আমরা বলবো কি কার্বক্সিলেজ। তো এই প্রসেসটার নাম হচ্ছে কার্বক্সিলেজ বা এই বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বক্সিলেজ। তো এখানে কি হয়, কার্বক্সিলেজে যেটা হয়, যখন কার্বক্সিলেজ হবে তখন কি হয়, কার্বক্সিলেজ। তো কার্বক্সিলেজের ক্ষেত্রে প্রথমে কি হবে, পাইরুভিক অ্যাসিড যেটা, তো পাইরুভিক অ্যাসিডটা কি হবে, পাইরুভিক অ্যাসিডটা পরিণত হবে হচ্ছে, পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি CH3COCOOH। সো এইটা কি হবে, এখান থেকে উৎপন্ন হবে কি বললাম, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড। তো এটা হয় হচ্ছে মতো দুইটা স্টেপ এটা হবে। তো দুইটা স্টেপ কিভাবে হয়, এখানে কিভাবে হবে আমি একটু যদি দেখাই, যে এখান থেকে মূলত যে পাইরুভিক অ্যাসিডটা এইটা পরিণত হবে কিসে, অ্যাসিটাইল, এটা উৎপন্ন হবে হচ্ছে CH3CHO। আচ্ছা, তো এখন লক্ষ্য করি, এখান থেকে যখন এই অ্যাসিডটা উৎপন্ন হলো তখন এখান থেকে কি হবে, এই যে পাইরুভিক অ্যাসিডটা ভেঙে এটা উৎপন্ন করলো, তারপর এখান থেকে বিজারিত হবে, কি বিজারিত হবে, আমি এখানে লিখি যে NADH2, এখান থেকে যখন এটা বিজারিত হয় তখন উৎপন্ন করা হচ্ছে NAD, যখন এটা জারিত হবে তখন উৎপন্ন করা হচ্ছে NADH2। তাহলে এখন এখান থেকে এটা বিজারিত হবে, বিজারিত হয়ে উৎপন্ন করবে কি, বিজারিত উৎপন্ন করবে NAD। তাহলে এখান থেকে কি হচ্ছে, হাইড্রোজেনটা হচ্ছে বের হয়ে যাবে। তো হাইড্রোজেনটা বের হয়ে অ্যাকচুয়ালি কোথায় যাবে, এখানে হাইড্রোজেনটা কোথায় যাবে, এইটার সাথে মিলিত হবে। তো আমি লক্ষ্য করি এখান থেকে এটা উৎপন্ন হবে, অ্যাসিডটা উৎপন্ন হওয়ার পর এখানে হবে হচ্ছে CH3CHO, এইটার সাথে কি হবে, দুইটা হাইড্রোজেন মিলিত হবে। কিভাবে হবে এটা, এখান থেকে NAD উৎপন্ন হবে, কিভাবে NAD উৎপন্ন হবে হচ্ছে NADH2, এইটা কি হওয়ার মাধ্যমে, বিজারিত হওয়ার মাধ্যমে। তাহলে দুটো হাইড্রোজেন এখান থেকে বের হয়ে গিয়ে কি উৎপন্ন করলো, NAD উৎপন্ন করলো। সেই দুটো হাইড্রোজেন এখানে মিলিত হবে, এখানে বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন করে, বিক্রিয়া করে এখানে CH3CH2OH এই অংশটুকু উৎপন্ন করে। তাহলে কি উৎপন্ন করছে, CH3, এখানে উৎপন্ন করা হচ্ছে CH3CH2OH। তাহলে কি হচ্ছে লক্ষ্য করি, এখানে CH3 ছিল আগে থেকে, এরপর হচ্ছে কি হয়, এরপর এখানে ছিল একটা হাইড্রোজেন, পরবর্তীতে দুইটা হাইড্রোজেন মিলিত হবে, এখানে মিলিত হয়ে এখানে উৎপন্ন করছে হচ্ছে কি, এখানে উৎপন্ন করছে ইথাইল অ্যালকোহল। এটাকে আমরা কি বলি, ইথাইল অ্যালকোহল। এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। তাহলে ফার্স্ট স্টেপে কি হয়ে গেল, ফার্স্ট স্টেপে কিন্তু ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে এই পাইরুভিক অ্যাসিডটা ভেঙে গেল, ভেঙে এখান থেকে একটা কি উৎপন্ন করলো, অ্যালডিহাইড উৎপন্ন করলো। সেখান থেকে উৎপন্ন হলো হচ্ছে এটার সাথে এটা বিজারিত হলো, NADটা বিজারিত হয়ে উৎপন্ন করলো NADH2। NADH2 থেকে এই H2 দুটা বের হয়ে গিয়ে কিন্তু NAD উৎপন্ন করে, সেই দুটা H2 এখানে মিলিত হবে, মিলিত হয়ে উৎপন্ন করবে ইথাইল অ্যালকোহল। তাহলে আমাদের প্রথম স্টেপটা ছিল ইথাইল অ্যালকোহল উৎপন্ন করা। তাহলে প্রথমে আমরা এখানে কি লিখবো, আমরা 1 নাম্বার দিয়ে লিখবো কার্বক্সিলেজ। তো কার্বক্সিলেজের এখানে যে পয়েন্টটা লিখবো এটা আগে হেডলাইনে দিব, হেডলাইনে লিখবো কি ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি, লিখার পরে নিচে লিখবো হচ্ছে কার্বক্সিলেজ, তারপরে এই দুটো বিক্রিয়া লিখি। এতটুকু অংশ আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু জানান। আচ্ছা, আমাদেরকে হচ্ছে মন্দিরা ব্যানার্জি বলছে বুঝতে পেরেছে, তারপরে হচ্ছে লোডিং আমি তো দেখতে পাচ্ছি, তার মানে আপনার মনে হয় আপনার ওইখানে হচ্ছে নেটওয়ার্কে প্রবলেম করছে, আমার এখানে ক্লিয়ার। আপনারা সবাই এতটুকু অংশ বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান। এই অংশটুকুর পরে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ আজকে হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল শ্বসন নিয়ে, তো সেটা হচ্ছে আজকে আমাদের শেষ হয়ে যাচ্ছে।
মারুফ বিল্লাহ বলছে বুঝতে পেরেছে, জান্নাতুন নাইম বলছে বুঝতে পেরেছে, নাবিলা নূর বলছে বুঝতে পেরেছে। তারপর দেখি আর কেউ বুঝতে পেরেছে কিনা, তারপর আমি আলোচনা করব। গোপাল সরকার বলছে বুঝতে পেরেছে, নাফিসা মালিয়াত বুঝতে পেরেছে। আরেকটা কথা আমাকে জানান তো, আমি যে পিডিএফগুলো দিই আপনাদেরকে, সেই পিডিএফগুলোকে আপনাদের মানে আপনারা ওইগুলো পড়ে কি কখনো মানে সহজ মনে হয়েছে? ওই পিডিএফের মধ্যে আমি আসলে কি থাকে আমাকে একটু জানান, যে আপনারা কি পিডিএফটা আসলে পড়েন। আমি আসলে কেন দিই, কারণ হচ্ছে পুরো ক্লাসটার পরে দেখা যায় যে হচ্ছে আমরা এটাকে অনেক কঠিন মনে করছি। আমি যেটা করি পিডিএফ এর মধ্যে খুব সহজ করে এটা লেখার চেষ্টা করি, বা মনে রাখার কিছু স্টেপ এখানে লেখা থাকে। আচ্ছা, মাহমুদুল হক খান জয় বলছে ফ্রেশ। মাহমুদুল হক খান জয় বলছে 150% ক্লিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনিক কুমার দাস বলছে ক্লিয়ার। সাজিদ সিদ্দিক বলছে লাস্ট বার বুঝাতে। আচ্ছা, আমি লাস্ট বার বুঝাচ্ছি, নো প্রবলেম। তো আমাদের অবাধ শোষণের প্রথম কাজটা হচ্ছে কি, অবাধ শোষণের কাজটা হচ্ছে মূলত ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করা, আর ল্যাকটিক অ্যাসিড মানুষের ক্ষেত্রে কিভাবে হয় সেটা একটু পরে বলছি। তো প্রথমে আমাদের স্টেপটার নাম কি দিব, প্রথমে স্টেপটার নাম দিব হচ্ছে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি। তো এই ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড সৃষ্টিটা কিভাবে হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে, সেখানে কি হবে, এনএডিটা হচ্ছে উৎপন্ন হবে। কোথা থেকে? NADH2 থেকে বিজারিত হয়ে NAD উৎপন্ন করবে। H2টা বের হয়ে যাবে, বের হয়ে এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর এখানে উৎপন্ন করবে ইথাইল অ্যালকোহল। এখানে লক্ষ্য করি আগে ছিল হাইড্রোজেন একটা, যখন দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো তখন উৎপন্ন করলো CH3 CH2 আর হচ্ছে OH, তাহলে কিন্তু এখানে 3টা হাইড্রোজেন চলে আসলো, তাই না? আর কার্বন আর অক্সিজেন আগের মতোই আছে, সো ইথাইল অ্যালকোহল উৎপন্ন করলো। তো এতটুকু হচ্ছে মেইন ইয়াটা। তো এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে কি উৎপন্ন হয়, এই দুটা বিক্রিয়াকে আমরা একত্রে যদি দেখাই তাহলে আমরা লক্ষ্য করি যে এই দুটা বিক্রিয়াকে একত্রে যদি দেখাই তাহলে কি উৎপন্ন হচ্ছে, এখানে CH3 CO COOH, এটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি দেখলাম, তাহলে কি কি উৎপন্ন হচ্ছে, আমরা দেখতে পেলাম ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। আচ্ছা, তো ইথাইল অ্যালকোহলটা উৎপন্ন হলো, এবং এখান থেকে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে যখন কি হবে, যখন এই বিক্রিয়াটা সংঘটিত হবে তখন এখান থেকে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইডও এখান থেকে উৎপন্ন হবে। সো এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একই সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এবং লক্ষ্য করি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড বা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় না, এখানে উৎপন্ন হয় হচ্ছে ATP। এটা একটু মনোযোগ সহকারে শুনি আমি কি বলছি। তো আমরা গ্লাইকোলাইসিসে কি দেখেছিলাম, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে একটু মনে করে দেখি, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হয়। ফার্স্টে কিন্তু আমরা পড়েছিলাম যে 4 অণু ATP উৎপন্ন হবে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। তো সেখানে যখন গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে 4 অণু উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড 2 অণু, ফার্স্টে ATP মুক্ত হবে, ওইখানে 2 অণু পাবো, কারণ পাইরুভিক অ্যাসিড কিন্তু আমরা 1 অণু দিয়ে রেখেছি, ওইখানে অ্যাকচুয়ালি 2 অণু থাকে। 1 অণু থেকে যদি আমরা একটা ATP পাই ফার্স্ট স্টেপে, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু পাবো। আবার যখন আবার বিক্রিয়া হতে যায়, আমরা আগের ক্লাসটা যখন যারা ভালো করে মনোযোগ সহকারে দেখেছি তারা সেটা কিন্তু মনে আছে আমি আশা করছি, 4 অণু ATP উৎপন্ন হয়েছে। সো সেই 4 অণু ATPর মধ্যে কিন্তু কি হয়, প্রথম দুটো স্টেপ যেটা সবাত শোষণের প্রথম দুটো স্টেপে ব্যবহৃত হয়ে যায়। এই যে এখানে ATP কিন্তু এখানে ব্যবহৃত হয়ে যায়, 2 অণু ATP ব্যবহৃত হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে 2 ATP আর 2 অণু থাকে। তো কথা হচ্ছে যে আপনি যখন বলছেন 2 ATPর কথা, তাহলে NADH2 তো উৎপন্ন হয়েছিল সেখানে, সেই NADH2 কোথায় যাবে, সেটা হচ্ছে এখানে আমরা দেখালাম না পাইরুভিক অ্যাসিড। এখানে অ্যাকচুয়ালি পাইরুভিক অ্যাসিডটা কয় অণু, এটা অ্যাকচুয়ালি 2 অণু, এটা 2 অণু না পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড। তো লক্ষ্য করি যখন 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডটা উৎপন্ন হলো, এখানে বিজারিত হচ্ছে অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে, NADH2 একটা বিজারিত হতে দেখা যাচ্ছে। কিন্তু আমরা কি জানি পাইরুভিক অ্যাসিড 2 অণু, তো পাইরুভিক অ্যাসিড যেহেতু 2 অণু, এখানে একবার যদি NADH2 যদি একটা পাইরুভিক অ্যাসিডের জন্য বের হয়ে যায় বা বিজারিত হয়ে উৎপন্ন হয়, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড বা 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 2 অণু NADH2 বের হয়ে যাবে বা বিজারিত হবে, রাইট? তাহলে NADH2 কিন্তু 2 অণু উৎপন্ন হয়েছিল গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, সেই 2 অণুই কিন্তু এখানে খরচ হয়ে যাবে।
সেই 2 অণু খরচ হয়ে যাবে। ও আমি কিন্তু এখানে পাশে লিখে রেখেছি অ্যাসিটাইল কো এর মধ্যে কি উৎপন্ন হচ্ছে, 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আর যখন ক্রেবস চক্রের ভেতরে ছিল সেখানে কি উৎপন্ন হয়েছিল, আরও 2 অণু উৎপন্ন হয়েছিল। আবার গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা সেমভাবে দেখেছি 4 অণু উৎপন্ন হয়েছে। এটা দিয়ে আমরা একটু উদাহরণ দিই যে এখানে 2 অণু খরচ হয়ে যায় ফার্স্ট স্টেপে, আর থাকে হচ্ছে 2 অণু। সেই 2 অণু এটিপি থাকছে এখানে, আর কি উৎপন্ন হয়েছে, 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে। H+H+ মানে কি H2। সো এই 2 অণু NADH2 কি হচ্ছে, একটা পাইরুভিক অ্যাসিডের জন্য 1 অণু NADH2 যদি খরচ হয় তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 2 অণু NADH2 খরচ হয়ে যাবে বা বিজারিত হবে। এই জন্য অ্যাকচুয়ালি এখানে যে বিক্রিয়ায় গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে NADH2 ছিল, সেই 2 অণু NADH2 থাকে না, থাকে শুধুমাত্র কি 2 অণু ATP, আর বাকি 2 অণু কিন্তু খরচ হয়ে যায়। তো এইটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পেলাম যে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, তারপর একই সাথে আমরা দেখতে পেলাম এখান থেকে কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হচ্ছে। তাই আমরা বলবো কি পাইরুভিক অ্যাসিডটা ভেঙে পাইরুভিক অ্যাসিড থেকে একসাথে আমরা 2টা প্রোডাক্ট পাই, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাই এই পুরো বিক্রিয়াটার নাম হচ্ছে অবাধ শোষণের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি। একটু জানান যে এতটুকু অংশ আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা আমি বলি, মাহমুদুল হক খান জয়, আমি অনেকবার খেয়াল করেছি ভাইয়া হচ্ছে অনেকবার কমেন্টে জানিয়েছেন পিডিএফ পাই না কেন, পিডিএফ পাই না কেন। আমি একটু কথা বলি, আমি যেটা বলছি একটু ক্লিয়ারলি আপনি শোনার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। আপনি কখন পিডিএফটা পাবেন এটা আপনারা বুঝতে পেরেছেন না সেটা জানান, স্ক্রিনশট তুলে নিন বা খাতায় তুলে নিন। আমি কি বলছি সেটা বুঝেন। কিভাবে আপনি পাবেন, আপনি হচ্ছে ক্লাসে এই যে দেখেন লাইভের এখানে কি লেখা আছে, শেয়ার লেখা আছে। সো শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে কি দেওয়া থাকে, অপশান থাকে না যে আপনি এটা অনলিমিটে শেয়ার করবেন নাকি কিসে শেয়ার করবেন, এটা লেখা থাকে না। তো আপনি এখানে যে পয়েন্টটা দিবেন সেটা হচ্ছে পাবলিকে শেয়ার করবেন, পাবলিকে ক্লাসটা শেয়ার করবেন। আর যদি আপনার আরেকটা বিষয় বলে থাকি, আপনার যদি ফেসবুক লক করা থাকে তাহলে অবশ্যই আমি এটা পাবো না, ততক্ষণ পর্যন্ত আপনি পাবলিক এটা শেয়ার করে রাখবেন যতক্ষণ আপনি পিডিএফটা পাবেন না। তারপরে আপনি হচ্ছে যাই করুন, পিডিএফটা পাওয়ার জন্য পাবলিক এটা শেয়ার করতে হবে। আপনি কিন্তু অনলি বা ফ্রেন্ডলি দিলে কিন্তু এটা আমি পাবো না, কজ কি পাবলিকে দিলে আমি এটা পাবো। এবং পাবলিকে দিলে আমি কি করব, আপনি যেখানে শেয়ার করলেন কোনো গ্রুপে বা নিজের টাইমলাইনে শেয়ার করলেন সেখানে কমেন্ট সেকশানে আমি আপনাকে পিডিএফটা দিব। আমি কি বুঝাতে পারলাম যে আপনি পিডিএফ কিভাবে পাবেন। আমি হচ্ছে বায়োলজি ক্লাসে কিভাবে পিডিএফ পেতে হয় সেটাও শেখাচ্ছি। আচ্ছা যাই হোক, গোপাল সরকার বলছে বুঝতে পেরেছে, তাসনিয়া তাহসিন বলছে বুঝতে পেরেছে, আনিক কুমার দাস বলছে বুঝতে পেরেছে, মন্দিরা ব্যানার্জি বলছে 110% ক্লিয়ার। আচ্ছা যাই হোক, নাফিসা মালিয়াত বলছে বুঝতে পেরেছে। হ্যাঁ আমি পিডিএফ দিব আপনাকে, আমি যেভাবে বলেছি পাবলিকে শেয়ার করলে আপনি পিডিএফটা পাবেন। আর আমি আরেকটা জিনিস বললাম যে যাদেরকে আমি পিডিএফটা দেই তারা কি আসলে পিডিএফটা দিয়ে উপকৃত হন কিনা আমাকে যদি বলেন, আর যদি কোনো কিছু হচ্ছে অ্যাড করতে হয় সেটাও আমি হচ্ছে অ্যাড করে দিব পিডিএফের মধ্যে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এরপরে যে দেখতে পাবো সেটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। এটা কি দেখা যায়, ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি দেখা যায়। হ্যাঁ এটা দেখা যায়, সমস্যা নেই। তারপর আমি এটা হচ্ছে লিখে দিব, নো প্রবলেম। তারপর আমি উপরে লিখে দিব। তো উপরের অংশটাকে আমি মুছে এবার হচ্ছে দেখাই ল্যাকটিক অ্যাসিডেরটা। ও আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু শুধুমাত্র কার্বক্সিলেজ হয় না, এখানে কি হয় অক্সিডেশন হয়। তো এটা কি হয়, জারণ হয় না। তো জারণ অংশ হচ্ছে 2 নাম্বার যেটা অংশ সেটা হচ্ছে জারণ অংশ। আমরা হেডলাইন দিয়ে লিখবো যে জারণ অংশ কিসের জারণ হয়, এখানে পাইরুভিক অ্যাসিডের। তো যাই হোক, তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড কিসের ক্ষেত্রে। তো মানুষের দেহের মধ্যে তো আর কার্বন ডাইঅক্সাইডটা থাকবে না, বা মানুষের দেহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা বের করে দিবে সে, বাট সে তার দেহের মধ্যে কিন্তু সেটা হচ্ছে তার কাজে লাগবে না। সো আমরা মানুষের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যেন উৎপন্ন না হয় সেজন্য আমরা যেটা দেখি সেখানে অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো আমরা ফার্স্ট পয়েন্ট দিয়েছিলাম ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কোথায়, অবাধ শোষণের ক্ষেত্রে। এখন 2 নম্বর পয়েন্ট দিই আমরা, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 2 নম্বর পয়েন্টটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এভাবে আপনারা লেখেন। আচ্ছা, তো ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে কি হবে, তো আমরা যদি পাইরুভিক অ্যাসিডটা দেখি, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে কি CH3CO COOH।
এখন লক্ষ্য করি এই পাইরুভিক অ্যাসিডটা এটা কি হবে, আমরা প্রথমেই বলেছি এখানে কি ঘটবে, জারণ ঘটবে। তো যেহেতু জারণ ঘটবে তার মানে কি হয় অ্যাকচুয়ালি, সরি এখানে এটা বিজারিত হবে, এনডিটা বিজারিত হয়ে কি উৎপন্ন করবে, NAD, এই যে NADH2 এইটা বিজারিত হয়ে কি উৎপন্ন করবে, NAD উৎপন্ন করবে। তো যেহেতু এখান থেকে এটা বিজারিত হয়ে যায়, তো এখান থেকে দুটো হাইড্রোজেন উৎপন্ন হবে না, তো সেই দুটো হাইড্রোজেন অ্যাকচুয়ালি কোথায় যাবে, উৎপন্ন করবে হচ্ছে CH3CHOH, CH3CHOH, এবং উৎপন্ন করবে পাশে এটা পুরোটা হচ্ছে কি আমাদের ল্যাকটিক অ্যাসিড, এটা পুরোটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এবং আমরা বলেছি যে 2 অণু ATP উৎপন্ন হয়, কেন উৎপন্ন হয় আমরা বলেছিলাম, কারণ কি 2 অণু ATP কিন্তু প্রথম দুটো প্রসেসে বা দুইটা চক্রের মধ্যে খরচ হয়ে যাবে। প্রথম দুটো চক্রের মধ্যে যখন খরচ হয়ে যায় তখন বাকি থাকে 2 অণু ATP, আর ওই যে 2 অণু NADH2 উৎপন্ন হয়েছিল সেগুলো কি হয়েছে, সেগুলো এইখান থেকে হচ্ছে খরচ হয়ে গেছে বা বিজারিত হয়ে গেছে। তো 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 2 অণু NADH2 খরচ হয়ে যায় আর 2 অণু ATP থেকে যায়, সেগুলো এই বিক্রিয়ার মধ্যে থাকছে। তাহলে কি উৎপন্ন করলো, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করলো। এটা কেন হলো, কারণ মানুষের ক্ষেত্রে তো আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে তার কাজে আসবে না, বা কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করবে না। কিন্তু তার জন্য এমন একটা কিছু করতে হবে, এমনভাবে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে যাতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন না হয়। তো সেক্ষেত্রে এই পাইরুভিক অ্যাসিডটা বিক্রিয়া করে এখানে কি হবে, এখানে হচ্ছে NADটা হচ্ছে বিজারিত হবে, বিজারিত হয়ে দুটো হাইড্রোজেন নির্গত হবে, সেই দুটো হাইড্রোজেন এখানে যাবে, উৎপন্ন করবে ল্যাকটিক অ্যাসিড। এবার দেখি সবাই বুঝতে পেরেছে কিনা। মাহমুদুল হক খান বলছে ক্লাসটা কি শেয়ার করবে কিনা। হ্যাঁ, আপনি ক্লাসটা হচ্ছে শেয়ার করবেন, অবশ্যই পাবলিকে শেয়ার করবেন, তাহলে পিডিএফটা পাবেন। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিডটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারেননি। তো ল্যাকটিক অ্যাসিডের কেন হচ্ছে আমরা একটু লক্ষ্য করি, যখন আমরা কার্বক্সিলেজ দেখছিলাম সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল, কিন্তু মানুষের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে উৎপন্ন হবে না। এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখালাম, আর মানুষের ক্ষেত্রে এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। কারণ কি কার্বন ডাইঅক্সাইডটা তো মানুষ অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড কি মানুষ গ্রহণ করে না, সেটা সে নির্গত করে দেয় না। তো এই কারণে এখানে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে না বা এখানে প্রবেশ করবে না। তো এখানে হবে যেটা পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড না হয়ে এই পাইরুভিক অ্যাসিডটার ক্ষেত্রে এখানে এটা বিজারিত হবে, NADH2 থেকে দুটো H2 বের হয়ে যাবে, বের হয়ে এখানে কি হয় লক্ষ্য করি, এখানে আগে থেকে ছিল কি COOH ছিল, তো এখানে কিন্তু আগে থেকে দুইটা H ছিল না, কি ছিল CO ছিল, শুধুমাত্র কার্বন আর অক্সিজেন ছিল। যখন দুইটা হাইড্রোজেন এখানে প্রবেশ করলো তখন কি হয়ে গেল, CHOH, কি হলো CHOH। তো এই পুরাটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আর পাশে 2 অণু ATP উৎপন্ন হচ্ছে, কারণ আমরা দেখেছি যে গ্লাইকোলাইসিসের মধ্যে 4 অণু ATP উৎপন্ন হয়, যার 2 অণু খরচ হয়ে যায় ওই স্টেপে, গ্লাইকোলাইসিসের মধ্যে 2 অণু খরচ হয়ে যায়, উৎপন্ন হয়েছিল 2 অণু NADH2। সেই 2 অণু NADH2 এইখানে হচ্ছে কি হয়, বিজারিত হবে। 1 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য যদি 1 অণু NADH2 উৎপন্ন হবে বা বের হয়ে যায়, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় না গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, মনে কি আছে। সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে যদি 1 অণু কি হয়, 1 অণু NADH2 বের হয়ে যায়, তাহলে 2 অণুর জন্য 2 অণু NADH2 বের হয়ে যাবে। তাহলে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়ে যাওয়া 2 অণু NADH2 কিন্তু বের হয়ে যাচ্ছে। বাকি থাকছে কি, শুধুমাত্র ওই যে 4 অণু থেকে 2 অণু ATP খরচ হয়ে গেছিল, বাকি 2 অণু ATP রয়ে গেছে, সেই 2 অণু ATP। আর আবার বলছি এই ল্যাকটিক অ্যাসিডটা কিভাবে উৎপন্ন হলো, এখান থেকে এটা বিজারিত হওয়ার পর H2 উৎপন্ন হয়, সেই দুইটা H2 কি হয়, মানে NAD তো হয়ে গেল, বাকি H2 দুটো কোথায় যাবে, বাকি হাইড্রোজেন দুইটা এখানে পাইরুভিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, মন্দিরা ব্যানার্জি বলছে এবার হচ্ছে ক্লিয়ার। মাহমুদুল হক খান বলছে আগেরটা হার্ড ছিল। আগেরটা হার্ড ছিল কেন আমি বলি, আগেরটা হার্ড ছিল কি, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে হার্ড ছিল না,
অ্যাকচুয়ালি যদি মনোযোগ দিয়ে আমরা কয়েকবার যদি চিত্রটা আঁকি, বারবার আঁকতে হবে বাসার মধ্যে। আমি বলি যে জিনিসটাকে কঠিন মনে করবেন বারবার যদি মনের মধ্যে নিয়ে রাখেন যেটা কঠিন, তাহলে এটা যতবারই আপনি শেখার চেষ্টা করেন ততবারই আপনার কাছে মনে হবে না এটা আমি পারবো না। বাট মনে রাখতে হবে যে একটা কিছু পারতে হলে শুধুমাত্র এটা বুঝলাম, স্যার বুঝাই দিল বা ম্যাডাম বুঝাই দিল, আমি বাসায় গিয়ে আর এটা পড়লাম না বা প্র্যাকটিস করলাম না, এটা কোনোদিনই আমার কাছে সহজ লাগবে না বা মনে থাকবে না। তো এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু বাড়ির কাজ দিয়েছিলাম, অনেকেই হচ্ছে বাড়ির কাজটা করেছে। আমার খুব খুশি লাগে যখন আপনারা এত সুন্দর করে বাড়ির কাজটা করেন। আমি দেখি প্রায় অনেকেই হচ্ছে কয়েকজন স্টুডেন্ট আছে আমার এখন পর্যন্ত সবগুলো ক্লাস থেকে বাড়ির কাজ করেছে। মন্দিরা ব্যানার্জি করেছে, তারপর হচ্ছে মাহমুদুল হক খান জয় ভাইয়া করেছে, হাসিবুল হাসান করেছে, তারপর আরও অনেককে দেখেছি। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস ছিল, আজকে এই পুরো অধ্যায়টার উপরে যা যা আলোচনা করেছি সেইটার উপর বেস করে যারা নোট করেছিল তাদের নাম হচ্ছে আমি আজকে ফাইনাল রেজাল্ট আমি দিব যে এই পুরো ক্লাসগুলো কারা খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পেরেছে, কারা খুব সুন্দর করে নোট করতে পেরেছে। আজকেই হচ্ছে আমি পোস্ট করে জানিয়ে দিব যে কারা কারা এই পুরো সবগুলো ক্লাসের নোট সুন্দর করে করেছে, কারা বিজয়ী হয়েছে। তো আমাকে জানান যে এতটুকু বুঝতে পেরেছেন কিনা। আমাদের আজকে আলোচনা এখানেই শেষ করে দিব, যদি আপনারা বলেন কোনো প্রবলেম নেই তাহলে। ওকে, আমাকে এটাও জানান আপনাদের নেক্সট কোন চ্যাপ্টারটা হচ্ছে আপনাদের হচ্ছে ক্লাস দরকার, কোন চ্যাপ্টারটা আপনাদের কঠিন মনে হয়, কোন চ্যাপ্টারটা আপনাদের দরকার, আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো আমি সেই অনুসারে হচ্ছে পরবর্তী ক্লাসে সেই চ্যাপ্টারটা পড়াবো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।